আপনার কি বারবার প্রস্রাবে জ্বালাপোড়া হয়? বারবার অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কয়েকদিন ভালো থাকেন, তারপর আবার সেই একই সমস্যা? তাহলে শুধু ওষুধ নয়, আমি বলবো আপনি সঠিক পরীক্ষাটি হয়তো করেননি। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে হয়তো আপনি জানতে পারবেন না কেন বারবার ইউটিআই হয়, কি কি ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হতে পারে এবং কিভাবে আপনি এই ইউটিআই থেকে সুরক্ষিত থাকতে পারবেন। আমি মনে করি এই তথ্যগুলো আপনার জানা অনেক জরুরি। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর মানে হলো প্রস্রাবের রাস্তায় প্রদাহ, কিডনি, ইউরেটার, ইউরেথ্রা বা ইউরিনারি ব্লাডার এর যে কোনো একটা জায়গায় ইনফেকশনকে বলা হয় ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই এর সাধারণ লক্ষণগুলো একটু জেনে নিন। প্রস্রাবে জ্বালাপোড়া হবে, ঘন ঘন প্রস্রাবের বেগ হবে, অল্প অল্প প্রস্রাব হবে, দুর্গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হবে, তলপেটে অনেক ব্যথা করবে। ইউটিআই যদি সিভিয়ার পর্যায়ে চলে যায় তাহলে এর সাথে আপনার জ্বর, কোমরে ব্যথা, বমি বমি ভাব এসবও হতে পারে। ইউটিআই কেন হয়? অনেক কারণে ইউটিআই হতে পারে, যেমন পর্যাপ্ত পানি না খাওয়া, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে ধরে রাখা, ডায়াবেটিক্স, কিডনিতে পাথর, প্রেগনেন্সিতে, মেনোপজের পর হরমোনাল ডিসফাংশন হলে এরকমটা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটে কোনো সমস্যা হলে ইউটিআই হতে পারে। আগের ইনফেকশন এখনো পুরোপুরি ভালো না হলেও আবার পুনরায় ইউটিআই হতে পারে। আরেকটি বড় কারণ হলো বারবার ভুল অ্যান্টিবায়োটিকের ব্যবহার করলে। ইউটিআই মূলত কিভাবে হয় বা এটার কজেটিভ এজেন্ট কি, কোন ব্যাকটেরিয়া এই ইউটিআই হওয়ার জন্য দায়ী? আসলে আমরা এইটা না জানার কারণে বারবার আমাদের এই ইউটিআইটা হতে পারে। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। আজকে আমি কয়েকটি ব্যাকটেরিয়ার নাম বলবো এবং এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে ইনফেকশন করে সেটা বলি। ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য দায়ী সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে ইস্কারেশিয়া কলাই বা ইকোলাই। এই ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে 75 to 90% পর্যন্ত ইউটিআই হতে পারে। ইকোলাই ব্যাকটেরিয়াটি মূলত আমাদের ইন্টেস্টাইনে বা অন্ত্রের একটি নরমাল ফ্লোরা। ইকোলাই ব্যাকটেরিয়াটি যখন আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইনে থাকবে তখন সে কোনো রকম ইনফেকশন করবে না। যখন সে তার জায়গা পরিবর্তন করবে এবং সুযোগ পাবে তখনই সে ইনফেকশন করবে। এই জন্য একে অপরচুনিটিস প্যাথোজেন্স ব্যাকটেরিয়া বলা হয়। 2 নম্বর হলো ক্লেবশিলা নিউমোনি। বিশেষ করে যারা হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকে, ডায়াবেটিক্স আছে এবং যারা ক্যাথেটার ব্যবহার করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে ক্লেবশিলা দিয়ে ইউটিআই হয়। 3 নম্বর হলো প্রোটিয়াস। এই প্রোটিয়াস দিয়ে যখন ইউটিআই হবে তখন আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে এবং ইউরিনের পিএইচটা একদম ইমব্যালেন্স করে দেয়। 4 নম্বর হলো ইন্টারোকক্কাস ফিকালিস। ইন্টারোকক্কাস দিয়ে ইনফেকশন হয় 2 to 5% পর্যন্ত। বয়স্ক ব্যক্তি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি আছে এবং ক্যাথেটার ব্যবহার করার প্রয়োজন হয় এমন পেশেন্টদের ইন্টারোকক্কাস দিয়ে ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর হলো স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। বিশেষ করে তরুণী এবং যৌনভাবে অ্যাক্টিভ এইরকম নারীদের এই স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস দিয়ে ইউটিআই হয়ে থাকে। এই ইউটিআই এর সংখ্যা মূলত 5 to 10% পর্যন্ত হয়ে থাকে। সিডোমোনাস অরিজিনোসা এই ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হলে এটা একটু কমপ্লিকেটেড, কারণ এই ব্যাকটেরিয়াটা ইউটিআই হলে এই ব্যাকটেরিয়াটি অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। 7 নম্বর হলো ইন্টারোব্যাকটেরিওসি বা ইন্টারোব্যাকটেরি স্পেসিস। এটা দিয়েও ইউটিআই হতে পারে, তবে এটা দিয়ে ইউটিআই হওয়ার সম্ভাবনা 2 to 5% পর্যন্ত। হাসপাতাল সংশ্লিষ্টদের এই ইউটিআইটা হয়ে থাকে। ইউটিআই সন্দেহ হলে প্রথমে যেই টেস্ট করা হয় সেটি হলো ইউরিন আরই বা ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট। এই রুটিন এক্সামিনেশন টেস্ট করলে মূলত দেখা যায় ইউরিনে কি পরিমাণ পাস সেল আছে, কি পরিমাণ আরবিসি আছে, কোনো নাইট্রেট আছে কিনা, কোনো ব্যাকটেরিয়ার আছে কিনা, এই বিষয়গুলো দেখে ডক্টর ধারণা করে যে এই পেশেন্টের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরিন আরই বা ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট আপনাকে শুধু বলতে পারে যে এই প্রস্রাবে বা এই ইউরিনে ইনফেকশন আছে, কিন্তু কি ইনফেকশন, সেই ইনফেকশনের জন্য কোন অ্যান্টিবায়োটিক খেতে হবে বা কতটুকু ইনফেকশনের পরিমাণ, এগুলো কিন্তু ইউরিন আরই বা রুটিন এক্সামিনেশন টেস্ট দিয়ে কখনোই আইডেন্টিফাই বা কখনো নিশ্চিত হওয়া সম্ভব না। আর এই জটিল প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় মূলত ইউরিন
কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এই টেস্ট থেকে। আপনি যখন ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করবেন তখন আপনি জানতে পারবেন যে আপনার ইউরিনে কোন ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে এবং সেই ব্যাকটেরিয়া কি পরিমাণে আপনার ইউরিনে আছে এবং ওই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, মানে কোন অ্যান্টিবায়োটিক খেলে আপনার ওই ব্যাকটেরিয়া আপনার শরীর থেকে ধ্বংস হবে এবং কোন অ্যান্টিবায়োটিক সেই ব্যাকটেরিয়া আগে থেকেই রেজিস্ট্যান্ট। এই তথ্যগুলো আপনি যখন ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি থেকে পাবেন তখন আপনার অবশ্যই ভুল মেডিসিন খাওয়ার পরিমাণটা কমে যাবে এবং বারবার যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে সেখান থেকে আপনি রেহাই পাবেন। ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটির যে স্যাম্পলটা আপনি দিবেন এইখানে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। ইউরিন কালচার করার আগে নিজে থেকে ভুল করে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। এর কারণ হলো যখন আপনি নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন তখন আপনার যে ব্যাকটেরিয়া দিয়ে ইউটিআই হচ্ছে সেই ব্যাকটেরিয়ার গ্রোথ নাও আসতে পারে, আবার ফলস পজিটিভ আসার সম্ভাবনাটাও বেশি থাকে। যখন আপনি স্যাম্পল দিবেন তখন আপনাকে মিড স্টিম ইউরিন দিতে হবে। মিড স্টিম ইউরিন হলো আপনি যখন ইউরিন কালেকশন করবেন প্রথমের দিকের ইউরিন বাইরে ফেলতে হবে এবং মাঝখানের ইউরিন পটে নিতে হবে, তারপরে শেষের দিকের ইউরিন আবার বাইরে ফেলতে হবে। একে বলে মিড স্টিম ইউরিন। এই ইউরিনটা দিলে কালচার অ্যান্ড সেন্সিটিভিটির সঠিক রিপোর্ট পাবেন। তবে অবশ্যই স্টেরাইল পটে ইউরিন সিএস এর স্যাম্পল দিতে হবে। ইউরিন কালেকশনের পরে যত দ্রুত সম্ভব আপনাকে সেটি ল্যাবে পৌঁছে দিয়ে আসতে হবে। ইউটিআই হয় মূলত আমাদের অপরিষ্কার থাকার কারণে বা কোনো না কোনোভাবে অপরিষ্কার হয়ে যাওয়ার কারণে। মেডিসিনের পাশাপাশি আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একটি কথা মনে রাখবেন, সব ইউটিআই চিকিৎসা কিন্তু একই না এবং সব ইউটিআই কিন্তু একই ব্যাকটেরিয়া দিয়েই হয় না। বারবার ইউটিআই হলে শুধু ওষুধ নয়, সঠিক পরীক্ষা করে তারপরে সঠিক মেডিসিন খেতে হবে, তবেই আপনি সুরক্ষিত থাকতে পারবেন। আপনার কি কখনো ইউটিআই হয়েছে? যদি আপনার ইউরিনের রিপোর্ট থাকে তাহলে কমেন্টস করতে পারেন, আমি সেটার সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন সবাই স্বাস্থ্য সচেতন হতে পারে এবং বারবার ইউরিন ইনফেকশন থেকে যেন সুরক্ষা থাকতে পারে। এরকম স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা জানতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।